এই লোকগুলো এত লাফালাফি করছে কেন? দেশে কি টাকার দাম হই হই করে পড়ছে বলে তারা লাফাচ্ছে, না আচ্ছে দিন এসে গেছে বলে লাফাচ্ছে, না এসআইআরের কারণে লাফাচ্ছে, নাকি নাকি অন্য কোনো কারণে লাফাচ্ছে? সেটা একটু বুঝে নেওয়া যাক। I am a blind devotee. I watch mainstream media, so even after knowing that a vehicle cannot run without oil, এখান থেকে পরিষ্কার আপনি বুঝে গেলেন যে দেশ সম্পর্কে কিন্তু একটা ভাবনা অন্ধভক্তদের এখনও রয়েছে। এখনও কিছু লোক মনে করেন আচ্ছে দিন নাকি আসবে, কিন্তু আচ্ছে দিন না আসুক, একটা অদ্ভুত দিন আমাদের সামনে এসছে, যে দিনের সামনে দাঁড়ালে ডিজিটাল এক্সরের মতোই গরিব মানুষ তার নিজের জীবনকে চিনতে পারে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি সোনালী শেখের কথা বলছি। যে সোনালী শেখকে বলতে হচ্ছে সুপ্রিম কোর্টকে যে অন্তঃসত্ত্বা মহিলাটিকে ফিরিয়ে আনা হোক, তিনি বাংলাদেশি হলেও ফিরিয়ে আনা হোক। আদৌ কি সোনালী শেখ বাংলাদেশি ছিলেন? গত সেপ্টেম্বরে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। গত কিছুদিন আগে তাদেরকে দিল্লি থেকে অ্যারেস্ট করা হয়েছিল, সোনালী শেখ সহ 6 জনকে। তারপর তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়। আর বাংলাদেশে এরকম ফোর্সফুলি পাঠানোর গল্প এর আগেও তো আপনি শুনেছেন, আমার চ্যানেলেই আমি বলেছি, গোটা দুনিয়া এই গল্প শুনে নিয়েছে। যে বন্দুক রেখে বলছে দৌড়ো, কিছুটা দৌড়ে গেছে, বাংলাদেশের সীমান্তে ঢুকেছে, তখন বিডিআর তাদের আবার বলছে তোরা এবার ওই দিকে দৌড়ো। সেই গ্রিন বর্ডার বলে একটা ছবি দেখেছিলাম, কখনো পোল্যান্ডের সেনারা তাড়িয়ে দিচ্ছে উদ্বাস্তুদের বেলারুশের দিকে, আবার বেলারুশের সেনারা উদ্বাস্তুদের তাড়িয়ে দিচ্ছে পোল্যান্ডের দিকে। এইভাবে গোটা বর্ডার চত্বর জুড়ে এক অদ্ভুত অবৈধ কারবারের রমরমা তৈরি হয়েছিল। ফলে সোনালী শেখের প্রশ্নটা আমাদের গভীরভাবে আমাদের কাছে কতগুলো প্রশ্ন রাখে। এক, কোনো মানুষের সঙ্গেই কি এই কাজ করা যায়? 2, সোনালী শেখ অভারতীয় এটা প্রমাণিত হলো কী করে? 3, যে প্রশ্নটা আরও বহুবার বেজে ওঠে, 26শে সেপ্টেম্বরই হাইকোর্ট বলেছিল সোনালী শেখদের ফিরিয়ে আনার কথা। তাহলে 26শে সেপ্টেম্বর যদি হাইকোর্টে কথা বলে থাকে, তারপরেও সে কথা মানা হলো না কেন? এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে থাকে। এখন আপনি বলবেন প্রশ্ন তো প্রচুর, উত্তর দেবে কে? একদম সঠিক কথা। সহজ কথা কহিতে আমায় কহজে, সহজ কথা যায় না বলে সহজে। আমরা সহজ কথা বলতে পারি না। আজকে সুপ্রিম কোর্টকে কেন এ বিষয়ে ইন্টারভেন করতে হবে? এটা তো স্বাভাবিক মানবিকতার জায়গা থেকে হবে। এবং যেখানে এত বড় একটা জায়গা রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং প্রধানমন্ত্রী সূর্যকান্তের বেঞ্চ আজকে এই ঐতিহাসিক রায় দিয়েছে। এবং সূর্যকান্তের বেঞ্চ এটা মনে করছে, সরকার এখনও কেন্দ্রীয় সরকার মনে করছে তারা নাকি বাংলাদেশি ছিল। তখন সূর্যকান্ত বিচারপতি বলছেন হ্যাঁ আপনারা মনে করতেই পারেন, সরকার মনে করতেই পারে, কিন্তু স্ট্রিক্ট নজরদারির মধ্যেও রাখতে পারে, কিন্তু দেশে তো আগে ফেরাতে হবে। ফলে এর মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আইন ব্যবস্থাকেও তারা যেভাবে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলেন, যে যা খুশি তাই করবেন, নির্বাচনে জিতে গেছেন বলে, সেই ব্যাপারটা হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে যুক্তিও প্রবলভাবে আসছে। জয়মাল্য বাগচি যেভাবে সোনালী শেখের ক্ষেত্রে বলছেন যে বীরভূমের ভাদু শেখের মেয়ে যদি সোনালী শেখ হয় এবং সোনালী শেখ যদি তার সঙ্গে তার বাবার সম্পর্ককে প্রতিষ্ঠিত করতে পারে, রিলেশনটাকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তিনি আলবাদ ভারতীয় নাগরিক। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এসআইআর থেকে শুরু করে নাগরিকত্বের প্রশ্নেও এই মুহূর্তে কিন্তু মুখ পুড়ছে ভারতীয় জনতা পার্টির। তারা এখনও বলতে পারেনি বিহারে কতজন ঘুষপেটিয়া ছিল, কোনো বিষয়ই তাদের কাছে কোনো উত্তর চাওয়া যাচ্ছে না। এই যেন অদ্ভুত এক নির্বিকল্প সমাধিতে যেন বসে রয়েছে আমাদের সরকার, যার কাছ থেকে কোনো প্রশ্ন করে উত্তর পাবেন না। সেই আমি অনেক আগে বলেছিলাম না, একটা ক্যারেক্টার তৈরি করেছিলাম বিশ্বহরি পাইন বলে, তার নিচে আমরা লিখেছিলাম, আমি আমার ভাই বিল্টু, যে প্রশ্ন করতে পারেন কিন্তু উত্তর দেওয়ার গ্যারান্টি বিশ্বহরি পাইনের নেই। তার যদি মনে হয় তবে তিনি উত্তর দেবেন। আজকে দেখা যাচ্ছে যে কোনো উত্তর দেওয়ার গ্যারান্টি ভারতবর্ষে কারুর নেই। সরকার যেন একটা অদ্ভুত ক্লার্কের মতো চলছে। সরকারি অফিসের ক্লার্কের যেমন তাও দায়বদ্ধতা থাকে না সাংবাদিক সহ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক সেরকম একটা বিষয় চলছে। এ এক অদ্ভুত ভারতবর্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ফলে এক অদ্ভুত ভারতবর্ষের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এই ভারতবর্ষের সামনে দাঁড়িয়ে আমাদের কিছু কথা মনে পড়ে যায়। প্রথম কথা মনে পড়ে যাচ্ছে, আপনি একটু মানে স্মরণশক্তিতে চাপ দিন। 2014 সালের আগের মোদিজি তিনি বলছেন টাকার দাম হই হই করে পড়ে যাওয়া মানে দেশের পক্ষে এটা সবচেয়ে খারাপ লক্ষণ। তিনি বলছেন টাকার দাম পড়ছে মানে ভারতের মর্যাদা কমে যাচ্ছে। 2013 সালে টাকার দাম কত ছিল মোদিজিদের ক্ষমতায় আসার আগে? 63 $1 ইকুয়াল টু 63.33 পয়সা। আর আজকে $1 ইকুয়াল টু কত হয়েছে? 89.4 পয়সা। ফলে
$1 ইকুয়াল টু 79 টাকা। তার মানে আপনি ভাবুন, মনমোহন সিংয়ের আমলে যদি লিফট দিয়ে টাকার দাম পড়ে থাকতো, তাহলে আজকে কিন্তু ভয়ঙ্করভাবেই পাহাড়ের ওপর থেকে টাকার দাম পড়ছে। এবং সবথেকে মজার বিষয়, এশিয়ার সবচেয়ে বেশি যে মুদ্রাটা এই মুহূর্তে নির্ভরযোগ্য নয় বলে বিভিন্ন গবেষকও বলছেন, সেটা হলো ভারতীয় মুদ্রা। অর্থাৎ আমাদের টাকার দাম এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক হই হই করে কম পড়ে যাচ্ছে। কেন পড়ছে? এশিয়ার সবথেকে দুর্বলতম মুদ্রা আমরা কেন হয়ে উঠছি আপনি তাই জানবেন। যে এই কোয়েশ্চেনটা করলে কেউ এই কোয়েশ্চেনের উত্তর দেবে না, এবং এই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলে সেই ভিডিওতেও অনেক কম লোক পার্টিসিপেট করবে। এ একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। অথচ এই মোদিজিরাই তো আমাদের দেখিয়েছিলেন, তারা চিৎকার করে একসময় বলেছিলেন যে টাকার দামের এইভাবে পড়ার পেছনে একটা ব্যর্থ অর্থনীতি লুকিয়ে থাকে, নিশ্চয়ই থাকে। তাহলে সেই ব্যর্থ অর্থনীতি যদি মনমোহন সিং তৈরি করে থাকে, তাহলে সেই ব্যর্থ অর্থনীতি তো আরও বৃহত্তর রূপ, আরও ভয়ঙ্কর রূপ মোদিজি তৈরি করেছেন বা আজকের কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। সে বিষয়ে কেন কথা হবে না? আমরা যে কোনো কথায় ঔরঙ্গজেব এবং নেহেরুকে ডেকে আনি। অন্তত নেহেরুর সময় $1 ইকুয়াল টু 4 টাকা ছিল, ভাবতে পারেন। যে নেহেরুকে গালাগালি দেওয়া ছাড়া, যে নেহেরুর সমালোচনা করা ছাড়া বিজেপির কোনো নেতাই শান্তিতে বসতে পারে না, সেই নেহেরুর সময়ও কিন্তু $1 ইকুয়াল টু 4 টাকা ছিল। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? এখন আমি বলতে পারবো না ঔরঙ্গজেবের সময় $1 ইকুয়াল টু টাকার দাম কত ছিল। শুধু ডলারের নিরিখে নয়, পাউন্ডের নিরিখেও টাকার দাম হই হই করে পড়ছে। ইউরোর নিরিখেও তো 14 টাকা পড়ে গেছে। ফলে আমরা কি শুধু একটা পতনের জায়গায় দাঁড়িয়ে আছি? এই মুহূর্তে ইউরোপ জুড়ে একটা দ্য ফল বলা হয়, অটম অর্থাৎ হেমন্তকে ইউরোপ জুড়ে ফল বলা হয়। সেই মুহূর্তে পুরনো পাতা খসে যায়, গাছগুলো লাল হয়ে আসে। ইউরোপের কবিরা এই ফল নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু ভারতবর্ষের কবিরা বোধহয় এবার টাকার দাম নিয়ে আসল কবিতাগুলো লিখবেন, যে তোমার আমলে টাকার দাম পড়লে সেটা হলো মহতি ব্যাপার, সেটা নিয়ে কোনো আলোচনা হবে না। আর মনমোহন সিংয়ের আমলে টাকার দাম পড়লে সেটা হবে সবথেকে মারাত্মক অপরাধ। এটা অদ্ভুত ব্যাপার না? একবার একটু মস্তিষ্কে চাপ দিয়ে দেখুন যে একসময় টাকার দাম পড়াটা একটা মারাত্মক অপরাধ হিসেবে, একটা সরকারকে অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছিল, আর আজকে যেন ব্যাপারটা কোনো কিছুই নয়। সেই গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। রাজামশাই বলছেন মাকড়সা মারা হচ্ছে সর্বাধিক অপরাধ। সমস্ত প্রজা থেকে আরম্ভ করে সবাই জেনে গেল যে মাকড়সা মারলে তার রেহাই এ রাজ্যে নেই। মাকড়সা মারা হচ্ছে ভয়ঙ্কর ব্রহ্মহত্যার মতোই অপরাধের বিষয়। পরে রাজার ছেলে যখন মাকড়সা মারল, তখন রাজাকে এসে মন্ত্রী বলছে কানে কানে, আপনার ছেলেও তো রাজামশাই মাকড়সা মেরেছে। তখন রাজা ফিক করে হেসে বলছে ওটা ধোকর হয়ে গেছে। তাহলে আজকে টাকার দাম পড়াটা কি সেই ধোকর হয়ে যাওয়া? এবং এখান থেকে দেখুন ইন্টারেস্টিং কীভাবে আপনার সামনে ন্যারেটিভ তৈরি করা হয়। এক সময় যেটা ছিল প্রবল অপরাধ, যেটার জন্য মনমোহন সিং সরকারকে প্রতিদিন বাক্যবাণের খোঁচায় ভূষিত করেছিলেন সেদিনকার প্রধান নেতা নরেন্দ্র মোদী, আর আজকে সেটার কোনো অপরাধের বিষয় নয়। আজকে যুক্তি সাজানো হচ্ছে যে টাকার দাম পড়া তো নিশ্চয়ই খুব একটা ভালো বিষয়, তার মধ্যে দিয়েও নাকি দেশের একটা অগ্রগতি হতে পারে। কি ভাবুন, অদ্ভুত ব্যাপার। বিশ্বাসে মিলায় বস্তুর সবচেয়ে চরম রূপ, যে ওর সময় ওটা হলে সেটা পাপ, আর আমার সময় এটা হলে অগ্রগতির লক্ষণ। এর থেকে সুন্দর কোনো গল্প আপনি গত 10 বছরে পেয়েছেন কিনা আমায় একটু জানাবেন। মোল্লা নাসিরুদ্দিন থেকে আরম্ভ করে যে কোনো গল্পকারকে টেক্কা দিয়ে দিতে পারে এই অসাধারণ ন্যারেটিভ। শুধু টাকার দাম পড়ছে না, যারা বলছেন শুধু টাকার দাম পড়ছে, শুধু টাকার দাম পড়ছে না, গত কয়েক বছর ধরে দেখুন মানুষের দাম কতটা পড়ে গেছে। তাই জন্য সোনালী বিবিদের সামনে এই ধরনের অপশান চলে আসছে। সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে ফিরিয়ে আনার কথা। এটা শুধু সোনালী বিবির ক্ষেত্রে নয়, এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত লোকের মাথায় বন্দুক রেখে বলা হয়েছিল ছোট, তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয় ছিল এবং তাদের প্রধান পরিচয় ছিল বাঙালি। এই সোনালী বিবির পরিচয়ও কিন্তু বাঙালি, এবং তার বাবা ভাদু শেখ বীরভূমে থাকেন। মাথায় রাখবেন বিষয়টা। তাহলে কি একসাথে কি কটা জিনিস পড়ছে? টাকার দাম পড়ছে, মানুষের দাম আরও পড়ছে, এবং বাঙালি জীবনের দাম পড়ে যাচ্ছে। বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে আক্রমণটা করা হলো, সেই আক্রমণই বুঝিয়ে দিয়েছিল যে গোটা ভারতের শ্রমিক যেভাবে এই শাসনে বিপন্ন, তার থেকেও ভয়ঙ্করভাবে বিপন্ন আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন।
ফলে অনেক কিছু পড়ে যাচ্ছে, আমার সংস্কৃতির মান পড়ে যাচ্ছে। তাই জন্য এখানে বলা হচ্ছে যে রাজা রামমোহন নাকি ব্রিটিশের দালাল ছিল। যে রাজা রামমোহনের জন্য আজকেও আমরা প্রেসে কথা বলতে পারছি, মাতৃভাষায় প্রেস করার কথা ভাবতে পারছি, প্রেসের স্বাধীনতা রক্ষার জন্য লড়াইয়ের কথা ভাবতে পারছি, সেই রাজা রামমোহনকে বলে দেওয়া হচ্ছে ব্রিটিশের দালাল ছিল। তার মানে সংস্কৃতির দাম আরও পড়ছে, ফলে টাকার দাম পড়ার সঙ্গে সঙ্গে সব কিছুর দাম হই হই করে পড়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন ভক্তি একটা অদ্ভুত ব্যাপার আছে। অন্ধভক্তি হচ্ছে সব জায়গায় আমি তাকে খুঁজে পাবো, সেই সব জায়গায় আমি তাকে যেহেতু খুঁজে পাবো, তার খারাপের মধ্যেও আমি কিন্তু একটা ভালো খোঁজার চেষ্টা করছি। তাই হয় টাকার দাম নিয়ে গদি মিডিয়া বা চারপাশে অন্ধভক্তরা চুপ হয়ে আছে টাকার দামের পতন নিয়ে, নতুবা জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু পেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রোক হিজ ক্রাউন, জিল কেম টামলিং আফটার। ফলে টাকার দাম ভয়ঙ্করভাবে পড়ে যাওয়ার ফলে নিশ্চয়ই যে শাসক তার তো নিশ্চয়ই ক্রাউনটাও পড়েছে, এবং জিল জ্যাকের পেছন পেছন টামলিং করতে করতে যেভাবে আসছিল, এবার সেই ন্যারেটিভটাও সেভাবে আসছে। সে বলছে যে ন্যারেটিভটা এরা যারা তৈরি করছেন যে টাকার দাম কমার ফলে নাকি ভারতীয় অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে, তাদের ন্যারেটিভটা হলো টাকার দাম কমছে মানে কি, ডলারের দাম বেশি হচ্ছে। অর্থাৎ $1 ইকুয়াল টু যদি 90 টাকা হয়, প্রায় 90 টাকার কাছে, 89.4, $1 ইকুয়াল টু যদি 90 টাকা হয়, তাহলে ডলার দিয়ে আপনি অনেক বেশি জিনিস এখান থেকে কিনতে পারবেন, আর আমি টাকা দিয়ে বিদেশ থেকে অনেক কম জিনিস কিনতে পারবো। সেই রকম জায়গায় একদল লোক বলছেন তাহলে কি হলো, আমরা ইম্পোর্ট কম করব, ফলে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। টাকার দাম পড়ে গেছে বলে মানুষ ইম্পোর্টের দিকে বেশি যাবে না। এখন এগুলো হলো শিশু ভোলানো যুক্তি। ছেলে ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশের মতো যুক্তি। মানুষ কি ইচ্ছে করে ইম্পোর্ট করতে যায়? কখন মানুষ ইম্পোর্ট করতে যায়? সে টাকার দাম ভালো থাকুক বা খারাপ থাকুক, কখন মানুষ ইম্পোর্ট করতে যায়? আপনি কখন চাল কিনতে যান? ইচ্ছে করে কি চাল কিনতে যান যে চাল কিনতে আপনাকে খুব ভালো লাগে তার জন্য কি চাল কিনতে যান? ফলে কিছু জিনিস ভালো লাগা বা খারাপ লাগার বাইরে থাকে, সেটার জন্য দরকার হয়, সেটা তৈরি হয় প্রয়োজনীয়তা বা অনিবার্যতার জায়গা থেকে। আজকে ভারতের প্রচুর এমন শিল্প আছে যার জন্য আপনাকে ইম্পোর্ট করতেই হবে। ওষুধ শিল্পের বিভিন্ন বিষয় রয়েছে, তার জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে। বিভিন্ন মেশিনারি শিল্পের যে নতুন নতুন মেশিনারি রয়েছে, তার জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে। ফলে ইম্পোর্টটা আজকের বাস্তবতায়, আজকের দিনের দুনিয়ায় একটা প্রধান কাজ হয়ে উঠেছে। এবার টাকার দাম পড়ে যাচ্ছে বলে সেই ইম্পোর্ট নির্ভর অর্থনীতি থেকে আমরা বেরিয়ে যাব, এটা কোন হরিদাস পাল এই যুক্তিটা দেখাতে পারে বলুন তো? যে টাকার দাম কমে যাচ্ছে বলে মানুষ ইম্পোর্ট করবে না, চালের দাম বেড়ে গেলে কি মানুষ চাল খাবে না? ফলে এইরকম একটা অদ্ভুত যুক্তি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেটা একসময় ফরাসি দেশে বলা হয়েছিল যে তুমি রুটি পাচ্ছ না কেক খাও। ফলে রুটি পাচ্ছ না কেক খাও এর লজিকে আমাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখুন, এটা নিয়ে দেশের ভেতরে সেই অর্থে যে তীব্র ক্ষোভ, বিক্ষোভ, হাহাকারের দরকার ছিল, যেটা 2013 সালে আমরা দেখতাম যে কোনো মিম থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং সেটা সবাই প্রমাণ করতে মরিয়া হয়ে যেত, জান কবুল মান কবুল করে দিত। সেই বিষয়টা টাকার দাম যে হই হই করে পড়ে যাচ্ছে, সেটা নিয়ে পাড়ায় পাড়ায় আলোচনা হতো। আজকে দেখুন সমস্ত আলোচনাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেন এটা কোনো ব্যাপার নয়। টাকার দাম পড়াটাকের দিকে তুমি তাকিও না, সোনালী শেখদের ব্যাপারটার দিকে তুমি তাকিও না। তাহলে কোন দিকে তাকাও? ওই অদ্ভুতভাবে অনির্বাচনী এক সত্তার দিকে, যে উনি যা বলছেন তাহার উপর নাই মুমকিন হায় ছাড়া ভারতবর্ষের অন্য কোনো দিকে তুমি তাকিও না। তুমি SIR নিয়ে প্রশ্ন করো না, টাকার দাম পড়া নিয়ে প্রশ্ন করো না। তাহলে এরকম ভারতবর্ষ কী করে তৈরি হলো? এই প্রশ্নটার সামনে আজকে আপনাকে দাঁড়াতে হবে যে এরকম অদ্ভুত এক ভারতবর্ষের কল্পনা কোনো দিন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে উঠে এসেছিল? আজ থেকে 10 বছর আগেও কি এরকম হিমশীতল একটা ভারতবর্ষের কথা আপনি ভাবতে পারতেন, যেখানে টাকার দাম হই হই করে পড়ে যাচ্ছে এবং আপনি কোনো রিয়্যাক্ট করছেন না? আপনার কাছে টাকার দাম বাড়া বা পড়ার কোনো মূল্য নেই। এই রকম একটা অদ্ভুত জায়গায় আপনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় কিন্তু বিকল্প মিডিয়াগুলোই আসল কথাগুলো বলার চেষ্টা করছে। সেই আসল কথাগুলোর মধ্যে একটা জিনিস আছে যে হই হই করে, আপনিই বলছেন রপ্তানি নির্ভর, বিশ্বায়ন নির্ভর শিল্প কাঠামো করে তুলতে হবে, হই হই করে বিদেশি বিনিয়োগ আনতে হবে। তাহলে কোথায় কি অসুবিধে হয়ে গেল যে বিদেশি বিনিয়োগকারীরা আপনার দেশ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে? কোথায় অসুবিধাটা হয়ে গেল? সেই অসুবিধে নিয়ে কি কোনো কথা হচ্ছে না?
আমরা চীনের থেকে লার্জেস্ট ইকোনমি হয়েছি সেটা নিয়ে কথা হয়েছে, কিন্তু কেন বিদেশি বিনিয়োগকারীরা হই হই করে টাকা নিয়ে গেল সেটা নিয়ে কথা হচ্ছে না। উল্টে আপনাকে বলা হচ্ছে জিডিপি দেখো কত বাড়ছে। আরে জিডিপি যদি ভয়ঙ্করভাবে এতটা বেড়ে থাকে এবং সেই বাড়াটা যদি প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সেই বাড়ার সুযোগ যদি প্রত্যেকটা মানুষ পান, তাহলে দেশের 80% মানুষকে এখনও কেন রেশনে চাল গম কেন দিতে হচ্ছে? তার মানে দেশের 80% মানুষের এখনও পারচেস পাওয়ার আমরা তৈরি করতে পারিনি আজও। কেন ক্যাশ ট্রান্সফার প্রকল্পগুলোকে ভোটের আগে করতে হচ্ছে? তার মানে বেশিরভাগ মানুষের আমরা পারচেস পাওয়ার তৈরি করতে পারিনি। তাহলে আসল কথাটাই আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা হলো মানুষের পারচেস পাওয়ার কেন তৈরি করা গেল না? মোদি তো কম সময় পেলেন না। ফলে সব প্রশ্ন এড়িয়ে গিয়ে শুধু একটাই প্রশ্ন থাকছে, ও বাংলাদেশি, সুতরাং ওকে ফেরত নেওয়া যাবে না। এই প্রশ্নটার ভেতর দিয়ে সমস্ত প্রশ্নগুলোকে যখন চেপে দেওয়া হচ্ছে, সেই সময় ভারত ভাগ্য বিধাতারই মতো সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ঠিক জোশ সিনেমার এ নয়া হিন্দুস্তান হয় ঘর মে ঘুষকে মারেঙ্গে, এটা একটা ডাকাত দলের স্লোগান হতে পারে, কোনো দেশের স্লোগান হতে পারে না। ভারতবর্ষ সূর্যের এক নাম, সেই সূর্যের এক নামের ভেতর নিশ্চয়ই মানবিকতার ধর্ম সবার ওপর থাকবে। বসুধৈব কুটুম্বকম, সেই উপনিষদের কথা, অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয়। আর সেই আত্মীয়তার বন্ধনের জন্যে আমার দেশের নাগরিক বা বাংলা ভাষায় যিনি কথা বলেন, সেই নাগরিককে অন্তঃসত্ত্বা অবস্থায় অন্য কোনো দেশে পাঠানো যাবে না, পাঠানো যাবে না, পাঠানো যাবে না। ফলে এটা হলো ভারতবর্ষের নিজস্ব আওয়াজ। এই বলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই এপিসোডটা অবশ্যই জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন, এবং কথামুখের যদি আমার সঙ্গে যদি আপনার কোনো চিন্তার তফাৎ হয়, সেটা সবচেয়ে বেশি স্বাগতম, সেটা নিয়েও আমরা নিশ্চয়ই আলোচনা করব। আর মেম্বারশিপ নেবেন এবং প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে রাত জাগবেন, চোখের মনির মতো যত্ন করবেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে। এখন দেশে একটি রেনেসাঁ চলছে। তারা আপনাকে কাগজ ও প্লাস্টিকের বাগ দেখিয়ে বিভ্রান্ত করছে। এটা কোনো খবর নয়, এটা খবরের মৃত্যু।